একটুও নামছে, একটুও নামছে না। সুতরাং প্রপার অ্যাঙ্গেলে থ্রাস্ট দেওয়া খুব দরকার। এবং মনে রাখতে হবে, আমরা যে শুনতে পাই নেকে থ্রাস্ট দিকে প্রচণ্ড জোর ক্র্যাক সাউন্ড হয় বা কিছু, সেরকম কিন্তু নয়। খুব জেন্টাল থ্রাস্ট, খুব ক্যালকুলেটেড ওয়েতে থ্রাস্ট দিলে কিন্তু ইনস্ট্যান্টলি ডিস্কের যে নমস্কার। আজকে আমরা সার্ভাইকাল স্পাইন রেডিকুলোপ্যাথি অর্থাৎ ঘাড় থেকে হাতের দিকে নেমে আসা ব্যথার একটা কেস হিস্ট্রি প্রেজেন্ট করব। অর্থাৎ ঘাড়ের মুভমেন্টের সাথে হাতের যে ব্যথাগুলো। আজকে আমার সাথে আছেন অমিতবাবু। আপনার কী কী সমস্যা ছিল বলুন তো? সমস্যাটা হচ্ছে আমার এখান থেকে পেনটা হচ্ছে হাতে চলে আসে, সাইকেল চালালে মনে হয় কনকন করছে, আর গাড়ি চালালেও হাতটা কেমন ঝিনঝিনি করছে, দিয়ে একটা বিশাল পেন উঠছে। আমরা কেস অ্যাসেসমেন্ট করেছি ওনার সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি, এবং ওনার আমরা এখনই আপনাদের সামনে একটা কেসটা ম্যানেজমেন্ট করব। দেখুন, প্রাথমিকভাবে কী করতে হবে, আপনি উপরে শুয়ে পড়ুন। ওনার বাঁ হাত দিয়ে ব্যথাটা নেমে আসছিল। প্রথমে আমাদের সার্ভাইকাল স্পাইনে অ্যাডজাস্টমেন্টের সময়তে সারফেস ল্যান্ডমার্কগুলোকে ঠিক করতে হবে। ম্যাস্টয়েড প্রসেস লেফট সাইড, ম্যাস্টয়েড রাইট, অক্সিপিটাল প্রোট্রুবেরেন্স, এখানে সার্ভাইকাল 1 2 3, এখানে 4 5 এবং তার সাথে 6 7। এটা হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস। এবং এর থেকে একটুখানি দূরে 1 ইঞ্চি দূরে যাচ্ছে আমাদের পেডিকোল্যামিনার জাংশন, 1 ফিঙ্গার অ্যাওয়ে পেডিকোল্যামিনার জাংশন, রাইট সাইডের পেডিকোল্যামিনার জাংশন C4 C5। এইভাবে আমাদেরকে আগে সার্ভাইকাল সারফেস ল্যান্ডমার্কগুলিকে ঠিক করতে হয়। লিম লেন্থ চেক করে নেওয়া হবে। ওনার দুটি পায়ের লিম লেন্থে অ্যাসিমেট্রি আছে, এবং লিম লেন্থকে অ্যাসিমেট্রি থাকার পরে আমরা দেখে নেব যে কোন দিকে কাজ করলে ওনার অ্যাসিমেট্রির অনেকটি সমস্যা মিটবে। এবং সেখান থেকে আমরা দেখে নিয়ে, এটি হচ্ছে অ্যাডজাস্টার প্রো। অ্যাডজাস্টার প্রোয়ে বিভিন্ন রিং থাকে। এই অ্যাডজাস্টার প্রোয়ের মাধ্যমে আমরা সার্ভাইকাল স্পাইনকে অ্যাডজাস্টমেন্টের দিকে যাই। এবং এনার লেফট সাইডে ব্যথা অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে ম্যাস্ট্রেট প্রসেসে। এবং এরপরে আমরা আরেকবার চেক করে নেব কেমন আছে, আগে থেকে বেটার আছেন উনি। তার সাথে আমরা এবারে ওনার নেকে মবিলাইজেশন করব। নেক মবিলাইজ বা ম্যানিপুলেশন করবার আগে আমাদের কিন্তু অবশ্যই সার্ভাইকাল স্পাইনের অ্যাটল্যান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট অর্থাৎ সার্ভাইকাল 1 এবং সার্ভাইকাল 2, অর্থাৎ আমরা যেটা মডেল নিই এক্ষেত্রে সার্ভাইকাল 1 এবং সার্ভাইকাল 2 যে অ্যাটল্যান্টো অ্যাক্সিয়াল জয়েন্ট, এখানে অ্যালার লিগামেন্টের স্টেবিলিটি চেক করা কিন্তু খুব দরকার। এই অ্যালার লিগামেন্টের স্টেবিলিটি চেক আমরা যদি না করি, সেক্ষেত্রে কিন্তু সার্ভাইকাল স্পাইন মবিলাইজেশন করতে গেলে কিন্তু সমস্যা হতে পারে। এবং এর সাথে আরও কিছু রেড ফ্ল্যাগ আছে, যেরকম ভিভিআই, ভার্টিবল বেসিলার ইনসাফিসিয়েন্সি, পেশেন্টের সিভিয়ার অস্টিওফাইটস, ইনস্টেবিলিটি, স্পাইনের নেকের যে স্টেবিলিটি যদি না থাকে, তাহলে কিন্তু মবিলাইজেশনগুলো করা চলে না। এবার আমি ওনার অ্যাসেসমেন্ট করেছি, এবার আমরা ওনার নেকে মবিলাইজ করব। ওনাকে আমরা অ্যাসেসমেন্ট করার পরে ওনার যে নেক মবিলাইজ করব, তার আগে আমরা দেখেছি ওনাকে লেফট টু রাইট রোটেশন আমাকে যেতে হবে। ফার্স্ট প্যালপেশন, স্পাইনাস প্রসেসকে প্রপার প্যালপেশন করা, নেকের সাইড, লাইট ফ্লেকশন, C5 C6 এর কাছে রেখে ডিপ ব্রিথ, ব্রিথ আউট, রিল্যাক্স, রেস্ট, এবং আরেকটু ডিপ ব্রিথ, রিল্যাক্স। এবং সার্ভাইকাল স্পাইনে আমাদের যে অধিকাংশ সমস্যাগুলো হয়, ডিস্কের যে পেনগুলো হয়, একটা আমি যদি পিকচার দেখি, এটা হচ্ছে নর্মাল ডিস্ক। বহু ক্ষেত্রে কী হয়, ডিজেনারেটিভ ডিস্ক, বয়সের সাথে যেটাকে আমরা স্পন্ডালাইটিস বলি, ডিজেনারেটিভ ডিস্ক, ডিস্ক বাল্জ। এক্ষেত্রে পেশেন্টের কিছু কিছু ক্ষেত্রে হাতে ব্যথা নেমে আসে, ডিস্ক বাল্জ। এবং এটা হচ্ছে হার্নিয়েটেড ডিস্ক, যখন ডিস্ক বাল্জ হয়ে গিয়ে পার্শ্ববর্তী যে নার্ভটি বেরিয়ে আসছে, নিচের দিকে যাচ্ছে, হাতের দিকে যাচ্ছে, সেই নার্ভকে কম্প্রেস করে, এবং সেখান থেকে কিন্তু রেডিকুলোপ্যাথি হয়। বাল্জিং ডিস্কেও রেডিকুলোপ্যাথি আসতে পারে। সেই জিনিসগুলোকে কিন্তু আমাদের অ্যাসেস করতে হবে, এবং অ্যাকর্ডিং টু অ্যাসেসমেন্ট আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হতে পারে। যদি সেরকম বোঝা যায়, যদি আমরা কন্ট্রাইন্ডিকেশনে যাই, প্রয়োজন নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট এড়িয়েও যেতে হতে পারে। কিন্তু শুধু অ্যাডজাস্টমেন্ট করলেও কাজটা শেষ হয়ে যায় না। এরপরে আমাদের যেটা দিতে হয়, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পাইনকে স্টেবিলাইজ করতে হয়। অর্থাৎ সার্ভাইকাল স্পাইনকে ঘিরে যে সমস্ত মাসেলের স্ট্রাকচার আছে,
ধরুন এখানে ঘাড়ের সামনে যে এসসিএম মাসল আছে, স্টার্নোক্লেইডোমাস্টয়েড, স্প্লেনিয়াস ক্যাপিটিস, ট্রাপিজিয়াস, স্কেলিনি। স্কেলিনি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করে আমাদের হাতের আঙুলের স্টেবিলিটি, নামনেস, অসার ভাব, ঝিনঝিন করা, স্কেলিনি। এবং রেকটাস ক্যাপুটিস আছে মাথার পেছন দিকে, এবং লিভেটাস স্ক্যাপুলি, অর্থাৎ বহু ক্ষেত্রে আমরা একটা দিকে ব্যাগ নিয়ে কাঁধে উঠে থাকি, এখানকার লিভেটাস স্ক্যাপুলি মাসেল কিন্তু ওভার ফায়ারিং করে। এবং ট্রাপিজাইটিস, এই ওপরের দিকে যে জায়গাটা আছে কাঁধের পেছন দিকে, এইখানে ব্যথা হয় পেশেন্টের, এইখান থেকে ব্যথা নেবে আসে, এই গোটাটাই কিন্তু একটা কাইনেটিক চেন। পেশেন্টের রিপিটেটিভ স্ট্রেস ইনজুরি বা প্রপার এরগোনমিক্স, অর্থাৎ সে যদি সঠিকভাবে নিজের ব্যাকপ্যাক, বা অধিকাংশ ক্ষেত্রে বাচ্চাদেরও দেখা যায় যে একটা ভারী ব্যাকপ্যাক নিয়ে সে সামনে ঝুঁকে ঝুঁকে চলছে, সেক্ষেত্রে এগুলো কিন্তু ইনস্টেবিলিটি আনতে পারে। সেখান থেকে বহু ক্ষেত্রে ঘাড়ে ব্যথা, মাথায় যন্ত্রণা, চোখের পেছনে যন্ত্রণা হয়, হাত ঝিনঝিন করে, স্ট্রেংথ পাওয়া যায় না, এই সমস্যাগুলো হয়। নেককে থ্রাস দিতে হবে, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, রেস্ট। এখন কীরকম লাগছে? হাতে নামছে? না, একটুও নামছে? একটুও নামছে না। সুতরাং প্রপার অ্যাঙ্গেলে থ্রাস দেওয়া খুব দরকার। এবং মনে রাখতে হবে, আমরা যে শুনতে পাই নেকে থ্রাস দিকে প্রচণ্ড জোর ক্র্যাক সাউন্ড হয় বা কিছু, সেরকম কিন্তু নয়। খুব জেন্টাল থ্রাস্ট, খুব ক্যালকুলেটেড ওয়েতে থ্রাস্ট দিলে কিন্তু ইনস্ট্যান্টলি ডিস্কের যে মিসঅ্যালাইনমেন্ট আছে সেটা কিন্তু ঠিক হয়। এবং এখন কতটা ব্যথা লাগছে এই মুহূর্তে? এইখানটায় আসছে। এইখানটা একটু যাবো, সোজা শুয়ে পড়ুন তো। ওনাকে আগে থ্রাস্ট দেওয়ার পরেও কিছুটা এখনো ওনার ফোর আর্মে ব্যথা আছে, সুতরাং আমরা আরেকটা নতুন মোবিলাইজেশন টেকনিকে কাজ করব। থুতনিটাকে ঢুকিয়ে নিন ভেতর দিকে, ছাতের দিকে তাকান, একটা তাকান, আস্তে করে বাঁ দিকে তাকান, 1, রিল্যাক্স, থুতনি ঢোকান, ছাতের দিকে তাকান, আলগা রাখুন, ছাতের দিকে তাকান, রিল্যাক্স, থুতনি ঢোকান, ছাতের দিকে তাকান, বাঁ দিকে তাকান, রিল্যাক্স, উঠে বসুন তাহলে। এবার দেখুন হাতের ফোরামের পেনটা কেমন হচ্ছে এই মুহূর্তে। এখানে যে ব্যথাটা হচ্ছিল একটু কমেছে, কতটা কম লাগছে? অনেকটাই কম লাগছে। লাস্ট এরপরে আমরা চলে যাব রেডিয়াল নার্ভ মোবিলাইজেশনের ক্ষেত্রে। এনার অ্যাসেসমেন্ট করে আমরা দেখা গেছে যে ওনার আপার লিম টেনশন টেস্ট করা হয়েছে, তো সেক্ষেত্রে দেখা গেছে রেডিয়াল নার্ভের সমস্যা আছে। সব শোল্ডার, সার্ভাইকাল স্পাইন থেকে হাতের দিকে 3টি নার্ভ সচরাচর ব্যথা নিয়ে আসে, একটা রেডিয়াল নার্ভ, একটা মিডিয়াল নার্ভ, একটা চালনার নার্ভ। এনার রেডিয়াল নার্ভটাকে আমরা এখন নিউরোডায়নামিক্স করব। একটু উঠে দাঁড়ান তো, ছাতের দিকে তাকান, নেক নিউট্রাল, 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 ছাতের দিকে তাকান, নিউট্রাল, ছাতের দিকে তাকান, নিউট্রাল। লাস্ট দুবার, ছাতের দিকে তাকান, নিউট্রাল, আরেকটি, ছাতের দিকে তাকান, নিউট্রাল। এখন দেখুন ডিসকমফোর্টটা কেমন লাগছে ফোরআর্মের? আরাম লাগছে। রেডিয়াল নার্ভ বা যে কোনো নিউরোডায়নামিক্সে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে জয়েন্টের পজিশন খুব ম্যাটার করে। আমি যখন এটা কাজ করালাম, স্ক্যাপুলাকে নিউট্রাল রাখতে হয়েছিল, শোল্ডার জয়েন্ট ইন্টারনাল রোটেশন, অ্যাডাকশন, এবং তার সাথে ফোরাম কমপ্লিট প্রোনেশন ছিল, এবং রিস্ট ফ্লেকশন, স্লাইড রেডিয়াল ডেভিয়েশন, ফিঙ্গার্স কমপ্লিট ফ্লেকশন, এবং একটা রিদমিক ওয়েতে আমরা মোবিলাইজটা করেছিলাম। কারণ নার্ভের ক্ষেত্রে স্লাইডিং এবং গ্লাইডিং এই দুটি মুভমেন্ট কিন্তু খুব ভাইটাল নিউরাল পেনকে কমানোর জন্য। এখন দেখতেই পেলেন গোটা আমরা একটা আপনাদের সামনে অন সেশন একটা নিলাম রিয়েল টাইম পেশেন্টে, যিনি ঘাড় থেকে হাতের দিকে ব্যথা নেমে আসছিল। আজকে ওনার সেকেন্ড সেশন, গতকালের ভিডিও আমরা করিনি। এবং একটা জিনিস যেটা আমরা ভিডিওতে তুলিনি সেটা হচ্ছে ওনাকে আমরা এই কাজটি করবার আগে আমরা কিন্তু নেকে 10 মিনিট আল্ট্রাসাউন্ড দিয়েছিলাম। এটার নির্দিষ্ট ডোজে আল্ট্রাসাউন্ড দেওয়া হয়েছিল, যেহেতু নেকের যে মাস্কুলেচার তার টাইটনেসগুলোকে রিল্যাক্স করার জন্য। এখন কতটা ভালো লাগছে এই মুহূর্তে? অনেকটাই ভালো লাগছে। তাও যদি পার্সেন্টেজ করা সম্ভব হয়, মানে 50% কমে গেছে। 50% কমে গেছে। এবং এটা প্রায় উনি 1.5 মাস ধরে বই চলছিল, হয়তো আর 2-3টে সিটিংয়ের মধ্যে এনার কিন্তু এই কেসটি সম্পূর্ণ ক্লোজ হয়ে যাবে। কিন্তু দিনের শেষে মনে রাখতে হবে অ্যাডজাস্টমেন্ট করলেও এক্সারসাইজ, রেগুলার মোডে লাইফস্টাইল মডিফিকেশন করা এবং দৈনিক এক্সারসাইজ প্র্যাকটিস করে এগুলো কিন্তু সম্পূর্ণরূপে মেনে চলতে হবে। কারণ থোরাসিক স্পাইন যদি বেন্ড থাকে না, যেরকম পিঠে একটা স্লাউজ পজিশন আছে, এই পিঠের স্লাউজ পজিশনটা যদি না ঠিক করা যায় এবং শোল্ডার যে প্রোট্র্যাক্টর অর্থাৎ সামনের দিকে আছে একে যদি আমরা নিউট্রাল করতে না পারি, তাহলে আমরা যত
কাজ করি না কেন এর স্থায়িত্ব কিন্তু বড্ড কম হবে। কয়েকদিনের মধ্যে কিন্তু উনি আবার একই ব্যথার কমপ্লেন নিয়ে ফিরে আসবেন। সার্বিকভাবে আমাকে থোরাসিক স্পাইন, শোল্ডার এবং নেক এই তিনটিকে কারেক্ট করতে হবে এবং পেশেন্টকে হোম এক্সারসাইজ দেখাতে হবে সেইভাবেই, যাতে উনি সহজে করতে পারেন এবং সেই এক্সারসাইজগুলি করলে ধাপে 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 ওনার কিন্তু নেকের স্ট্যাটিক এবং ডায়নামিক দুরকম স্টেবিলিটি মানুষটি পায়। ধন্যবাদ, আপনি আপনার কেসেসটা আমাদেরকে মানে খুব ভালো পেজে লাগলো, খুব সুন্দর ডাক্তারবাবু, খুব সুন্দর, ওনার ব্যবহারও সুন্দর, সবটাই মানে A to Z খুব ভালো বহু ক্ষেত্রে কি হয়, যেরকম আমরা এনার ভিডিওর ক্ষেত্রে দেখতে পেলাম যে 50% কমে গেল, কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু রেজাল্ট পাই না, হয়তো কিছুই কমলো না, খুব সামান্য একটু কমলো, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে হায়ার ভার্সন ট্রিটমেন্টে যেতে হয়, সেটা হচ্ছে সার্ভাইকাল স্পাইন ডিকম্প্রেশন। ডিকম্প্রেশন এমন একটা জিনিস যেখানে ধরুন একটা সার্ভাইকাল স্পাইন ভার্টিব্রা, তার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে, সেক্ষেত্রে কম্প্রেশনটা এতটাই বেশি হয়েছে যে ডিগ্রি অফ ড্যামেজ অথবা ডিগ্রি অফ ডিঅ্যারেঞ্জমেন্ট অনেকটা বেশি, তখন আমাদেরকে সার্ভাইকাল স্পাইন ডিকম্প্রেশনে যেতে হয়। ডিকম্প্রেশন কিন্তু ট্র্যাকশন নয়, ট্র্যাডিশনাল সার্ভাইকাল স্পাইন মোটরাইজ ট্র্যাকশন বা স্ট্যাটিক ট্র্যাকশন নয়। ডিকম্প্রেশন একটা হাই এন্ড ডিভাইস, যেটা খুব সুন্দরভাবে উইথ সেন্সার পেশেন্টের বডি ওয়েটের সাথে পেশেন্টকে আমরা ডিকম্প্রেশন করবার আগে অধিকাংশ ক্ষেত্রেই চেষ্টা করি পেশেন্টের জন্য আমরা এমআরআই রিপোর্টটি পাই। এমআরআই ছাড়া কিন্তু আমরা কখনো সার্ভাইকাল ডিকম্প্রেশন চট করে দিই না। এমআরআইতে আমরা সার্ভাইকাল স্পাইনের ক্যানেল ডায়ামিটার দেখতে পাই। এটা হচ্ছে ক্যানেল ডায়ামিটার, অর্থাৎ যে ক্যানেলটা দিয়ে আমাদের স্পাইনাল কর্ডের নিচের দিকে জার্নিটা হয়, ওটা টুয়ার্ডস কোমরের দিকে, লাম্বার স্পাইনের দিকে হয়। সেই ক্যানেল ডায়ামিটারটা যদি কম হয়ে যায় এবং তার নির্দিষ্ট মাপ আছে এবং কিছু কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে যে আমরা কেন দেবো, যদি কোনোভাবে পেশেন্টের রিস্ট্রপ হয়ে যায় আমরা কিন্তু ডিকম্প্রেশন করি না, সচরাচর আমরা ফিজিওথেরাপির দিকেও যাই না। অথবা সিভিয়ার মাসেল ওয়েস্টিং, যে সার্ভাইকাল স্পাইনে যখন কম্প্রেশন হয়ে যায় তার নার্ভের সাথে সাথে ডার্মাটম এবং মায়োটম কিন্তু এফেক্টেড হয়ে যায়, যেরকম C5 C6, যেরকম C6 নার্ভ আমাদের বাইসেপসকে সাপ্লাই করে, C7 ট্রাইসেপসকে করে, C5 ডেল্টয়েডকে করে। এই কম্প্রেশনগুলো কিন্তু বহু ক্ষেত্রে যদি সার্জিক্যাল ওয়েতে যেতে হয় তখন আমরা সেক্ষেত্রে ব্যাপারটিগুলোই স্পাইন সার্জন বা নিউরো সার্জনের কাছে রেফার করে দিই, কারণ সেটা তখন আমাদের চিকিৎসার এখতিয়ারের মধ্যে চট করে থাকে না। কিন্তু এই ডিকম্প্রেশন একটা যুগান্তকারী পরিবর্তন এনেছে। এইরকম বহুদিন ধরে ভুগে চলার ঘাড় থেকে হাতের দিকে নেমে আসা ব্যথা বা মুভমেন্টের সাথে সাথে নেক মুভমেন্টের সাথে সাথে হাত দিয়ে ব্যথা, যেক্ষেত্রে দৈনিক কাজকর্মে একটা মানুষ কষ্ট পাচ্ছে, বাধা বিপত্তির মুখে পড়ছে, সেখান থেকে তাকে বার করে আনা। প্রযুক্তি সবসময় কাজে লাগে, কিন্তু প্রযুক্তি ব্যবহারের পেছনে অ্যাসেসমেন্ট খুব ভাইটাল, যে আমি কেন দেব, আদৌ সেই মানুষটার প্রয়োজন আছে কিনা, বা দিলেও কতক্ষণ দেব, কতটা দেব, এই অ্যাসেসমেন্টটা কিন্তু খুব ভাইটাল। অর্থাৎ ম্যান বিহাইন্ড দ্য মেশিন ভীষণ ইম্পর্টেন্ট সেক্ষেত্রে, এবং কোয়ালিটি অফ মেশিন খুব ইম্পর্টেন্ট। আমরা কি কোয়ালিটির ইলেকট্রোথেরাপি ডিভাইস ইউজ করছি, ইলেকট্রোথেরাপিক মডালিটিস কিন্তু আমাদের খুব ভালোভাবে বাছাই করতে হবে। আজকাল দেখা যায় সচরাচর আমরা ইন্টারনেটে, অনলাইনে, অ্যামাজন, বিভিন্ন যে অনলাইন শপিং সাইটগুলো আছে সেখানে IFT, টেন্স এগুলো 2000, 5000, 10,000 টাকায় পাওয়া যায়। তার কোনো স্ট্যান্ডার্ডাইজেশন আদৌ আছে কি নেই সেটা কিন্তু খুব বড় প্রশ্নের মুখে চলে যায়। কোয়ালিটি অফ ইলেকট্রোথেরাপি মেশিন কিন্তু ভীষণ ভাইটাল। আপনি যে স্ট্যান্ডার্ড নিচ্ছেন সেটা আদৌ FDA লাইসেন্স প্রাপ্ত কিনা, বা সেই মেশিন বা যে কোম্পানি মেশিনটি বানাচ্ছে সেটা নির্দিষ্ট ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়ে তারপরে আমাদের কাছে মার্কেটে আসছে কিনা সেটা কিন্তু খুব দরকার। ফ্রিকোয়েন্সি খুব ম্যাটার করে। আমরা IFT বা আল্ট্রাসাউন্ড দিচ্ছি, কিন্তু একটা মেশিনের মধ্যে অজস্র ফ্রিকোয়েন্সি সেট করা যায়। কোন ফ্রিকোয়েন্সিতে আমি কাজ করছি, সেই ফ্রিকোয়েন্সিটা আদৌ দরকার কিনা। যদি একই মেশিনে একটা ভুল ফ্রিকোয়েন্সি কিন্তু একই প্লেসমেন্টে একটা মানুষের ব্যথা বহু ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে, কিন্তু সেই একই মেশিন, একই ইলেকট্রোড, একই প্লেসমেন্ট, কিন্তু আইডিয়াল ফ্রিকোয়েন্সি আমরা যদি সেট করে দিই সেক্ষেত্রে কিন্তু মানুষের ব্যথাটি কমে যায়। সুতরাং মেশিন ম্যাটার করে না। আমরা যে মুড়িমুড়কির মতো আল্ট্রাসাউন্ড বা IFT ইউজ করছি সেটা ঠিক নয়। IFT বা আল্ট্রাসাউন্ড বা টেকার বা শকওয়েভ যাই আমরা ইউজ করি না কেন, প্রপার ডোজিওমেট্রি, যেটাকে ভেঙে বললে কতক্ষণ ট্রিটমেন্ট করাবো, কোন ফ্রিকোয়েন্সিতে দেব, কোথায় প্লেসমেন্ট করব, কন্ট্রাকশন অর্থাৎ ইন্টেন্সিটি কতটা দেবো। আমরা অনেক ক্ষেত্রে খুব জোর বাড়িয়ে দেওয়া হয়, ঠিক নয়, তার নার্ভের কিন্তু ড্যামেজ হয়ে যায়। সেই সব কিছু মাথায় রেখে অনেক কটা জিনিসকে মাপকাঠি মেনে ইলেকট্রোথেরাপি এবং এক্সারসাইজ থেরাপি দুটির
সমন্বয়ে আমরা কিন্তু সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি থেকে একটা দীর্ঘদিন ভুগে থাকা মানুষকেও সহজে বার করে আনতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।